আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সাল। আগামীকালকে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই বছর যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য ৩ টা গণিতের অধ্যায় আছে ফিনান্সের। এই ৩ টা অধ্যায় সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক আশা করি একবার আনারই কেউ তো নাই। মোটামুটি পারো। কিছু আলোচনা মনে রাখলে কি হবে অঙ্ক করা তোমার জন্য সহজ হবে। সেই আলোচনার জন্য আমাদের জানি অর্থের সময় মূল্য অধ্যায়টা আছে। অর্থের সময় মূল্য নিয়ে আমি কিছু লিখছি, সব লিখি নাই। মোটামুটি কিছু লেখা হয়েছে, লেখাগুলো তোমাদের একটু দেখাই, মনে রাখতে চেষ্টা করবা। আশা করি অঙ্ক আসলেই পারবা। সমস্যা হবে না কারো। কিছু লেখা আছে, এটা একটু দেখতে হবে, একটু করলে হবে, তাই না? ক্লাস করে দিয়েছি। অর্থের সময় মূল্য সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে, টাইম ভ্যালু অফ মানি বলে। অর্থের সময় মূল্যের মূল কারণ হলো সুদের হার। এই জিনিসটা মনে রাখবো, এমসিকিউতে আসতে পারে। বর্তমান মূল্য নির্ণয় করা প্রক্রিয়াকে বাট্যাকরণ বলি, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলি। সিম্পল এগুলো বিষয়। বর্তমান মূল্যের অপর নাম আসল টাকা। আমি বর্তমান মূল্যকে আসল টাকা বলি, এটার মধ্যে কোনো সুদ নাই। আর ভবিষ্যৎ মূল্যের অপর নাম হলো সুদ আসল। সুদও আছে, আসল আছে, এটার নাম হলো সুদ আসল। বছরে একাধিকবার সুদ গণনা করা হলে সেটাকে বলা হয়, একাধিকবার সুদ গণনা করা বা চক্রবৃদ্ধিকরণ করা হলে সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। সূত্রগুলো আমি দেখাবো। এম এর মান ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন হবে। আর সরল সরল সুদ হলো শুধু আসলের উপর যে সুদ ধার্য করা হয়, গণনা করা হয়, সেটা হলো সরল সুদ। তো মাসিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 12। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 2। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 4। দ্বিমাসিক চক্রবৃদ্ধি মানে 2 মাসে একবার, তাহলে এম এর মান হবে 6। পাক্ষিক মানে 15 দিনে একবার। পাক্ষিক মানে কি? 15 দিনে একবার। 15 দিনে যদি একবার হয়, 15 দিন। পাক্ষিক মানে কি? 15 দিনে একবার। তাই মাসে 2 বার, বছরে 24 বার সুদ গণনা করা হবে। তারপরে হলো সাপ্তাহিক যদি হয়, তো এম এর মান হলো 52, এক বছরে 52 বার সুদ গণনা করা হয়। আর অবরিত বা দৈনিক যদি হয় তাহলে এম এর মান হবে 365। কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো বিনিয়োগযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে গৃহীত প্রকল্পের হারানোর সুযোগ ব্যয়কে হারানোর সুযোগকে হারানোকে অন্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে। আমি একটা প্রকল্পতে একসাথে দুইটা প্রকল্পে একসাথে ইনভেস্ট করতে পারবো না, আমার লিমিটেশন আছে। যে কোনো একটা বেছে নিতে হবে, হয়তো ব্যাংকে টাকা রাখতে হবে অথবা জমি কিনতে হবে। আমি যদি ব্যাংকে টাকা রাখি তাহলে জমি কিনতে পারবো না। জমি কিনা ব্যাংকে টাকা রাখার যে সুযোগ ব্যয়, জমি কিনার যে সুযোগটা ছিল, জমি কেনার থেকে যে বেনিফিটটা পাইতাম সেটার সুযোগ ব্যয়, অর্থাৎ সেটার লাভটা যে পরিত্যাগ করতে হলো, এটা হলো ব্যাংকের সুযোগ ব্যয়। যেটা আমি গ্রহণ করছি সেটার সুযোগ ব্যয় হলো, যেটা বাতিল করলাম সেটার যে ইনকাম ছিল, সেই ইনকামটার যে রেটটা ছিল, সেই রেটটার সুযোগ ব্যয় হলো যেটা গৃহীত প্রকল্প। তো একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণকৃত গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে যে সুদ হয় তাই প্রকৃত সুদের হার বা প্রকৃত সুদ। চক্রবৃদ্ধিকরণ প্রতি বছরের সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়ায় চক্রবৃদ্ধিকরণ। আগেও বলছি, সুদ আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে প্রাপ্ত সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে। মানে চক্রবৃদ্ধি সুদটা কি, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়াটা কি। এবার এই অধ্যায়ের মধ্যে যে প্রয়োজনীয় সূত্রগুলো অনেক বেশি আলোচনা না, একটু মনে রাখবেন, বেশি সময় নষ্ট করা যাবে না যেহেতু কালকে তোমাদের পরীক্ষা। আমি বলছি যে এফবি ফিউচার ভ্যালু বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন যখন বার্ষিক চক্রবৃদ্ধি হবে। আর এফবি প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ভাগ এম ইন পাওয়ার হোল টু দি পাওয়ার কি হবে? এম গুণ এন। এম হলো বছরে যতবার সুদ গণনা করা হয়, এম এর মান কি কি হবে বলে আসছি। আই কে ভাগ করতে হবে, এন কে গুণ করতে হবে, তাহলে এম এর কাজটা শেষ আমাদের। আর যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তাহলে এফবি ফিউচার ভ্যালুটিকে 1 প্লাস আই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করতে হবে। আর যদি আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে ফিউচার ভ্যালুর টাকাকে 1 প্লাস আই ভাগ এম হোল টু দি পাওয়ার এম ইন্টু এন হবে। এগুলো এই দুইটা এক ক্যাটাগরি, এই দুইটা আরেক ক্যাটাগরি। একাধিকবার গণনা হলে 2 নাম্বার আর 4 নাম্বার হবে, একবার গণনা হলে 1 নাম্বার আর 3 নাম্বার হবে। কিছু অঙ্কর আইডিয়া আমি দিব।
কার্যকরী সুদে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার 1 প্লাস আই ভাগ এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এই জায়গায় কোনো বছর লাগবে না এবং কোনো টাকার পরিমাণ লাগবে না। প্রকৃতপক্ষে যে সুদটা হয় সেটা রেটটা বের করার কাজ হলো এটা। এটাতে দেখতে হবে বছরে কতবার চক্রবৃদ্ধিকরণ করা হচ্ছে। মাসে যদি 1% হয়, বছরে মাসিক 1% সুদ হলে বছরে 12%। 12% কে 12 দ্বারা ভাগ করে পাওয়ার 12 দ্বারা হিসাব নিকাশ করে একটা সুদের আসবে। যদি বলে সাপ্তাহিক 1% তাহলে এই 1 বছরে হবে 52%। 1% গুণ 52 মানে 52% সুদ হবে। এই 0.52 কে 52 দ্বারা ভাগ করে উপরে পাওয়ার দিব, যে হিসাব নিকাশ করে যেটা হবে সেটা প্রকৃত সুদের হার চলে আসবে। সরল সুদে ভবিষ্যৎ মূল্য বের করতে গেলে এফবি সমান পিবি ইন্টু 1 পিবি প্রেজেন্ট ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ইন্টু আই। আই মানে সুদের হার, এন মানে বছরের সংখ্যা। আশা করি দুটো বিষয় ক্লিয়ার। রুল 72 হলো এন কে 72 কে এন দ্বারা ভাগ করলে এন আই দ্বারা ভাগ করলে এন এর মান পেয়ে যাবো। যেমন যদি বলে আমি 8 বছরের দ্বিগুণ চাই, মূলত কি বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল 72 ব্যবহার করা হয়। অঙ্ক না করে আমি বলে দিতে পারবো। যদি আমি বলি যে 8% সুদে কত টাকা, 8% সুদে যে কোনো পরিমাণ টাকা, 8% সুদে যে কোনো পরিমাণ টাকা কত বছরে দ্বিগুণ হবে? 72 কে 8 দ্বারা ভাগ করলে 9 বছর, উত্তর চলে আসবে। 72 ভাগ 8 মানে 9 বছর হবে উত্তরটা। আর যদি আমাকে বলে দেই যে আমি 12% সুদ দিব, তাহলে আমার টাকাটা 12% বললে তো 6 বছর হবে। আর যদি বলা হয় আমি 3 বছরে দ্বিগুণ চাই, তাহলে আমাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে যদি বলে, তাহলে 72 কে 3 দ্বারা ভাগ করবো। 3 18% যদি কেউ ইনকাম করতে পারে তাহলে যে কোনো পরিমাণ টাকা তার 3 বছরে ডাবল হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই বিষয়ে আলোচনা যেহেতু হয়ে গেছে, এবার আমি কিছু অঙ্কের একটু আইডিয়া দিয়ে রাখি তোমাদের জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমরা মূলত প্রকৃত সুদের হার তো বের করতে পারবাই। আমাকে ব্যাংকে টাকা জমা রাখতে অফার করছে। দুইটা ব্যাংক আমাকে দুই ধরনের অফার করছে। আমি কোন ব্যাংকে টাকা রাখবো? এক ব্যাংক বলতেছে, এ ব্যাংক বলতেছে আমাকে টাকা রাখার জন্য, আবার বি ব্যাংক অফার করছে টাকা রাখার জন্য। আমি কোন ব্যাংকে টাকা রাখবো? সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে এ ব্যাংক আর একটা হলো বি ব্যাংক। আমি ধরলাম এ ব্যাংক বলছে আমাকে 10% সুদ দিবে, বি ব্যাংক বলছে আমাকে 9.5% সুদ দিবে। ওই বলছে বার্ষিক দিবে, আর ওই বলছে কি দিবে ত্রৈমাসিক। একটু ভিন্ন হইতে পারে, হ্যাঁ, বা অর্ধবার্ষিক অথবা মাসিক, তবে একজনেরটা বার্ষিক। আমি 10,000 টাকা রাখবো, এমন একটা সিদ্ধান্ত। এই ক্ষেত্রে 10,000 টাকা রাখবো, 5 বছর মেয়াদ, 5 বছর মেয়াদ। এই ক্ষেত্রে আমি কোন ব্যাংকে টাকাটা রাখবো? এমন যদি অফার আসে যে আমি দুইটা ব্যাংক আমাকে দুই ধরনের অফার করছে, কোন ব্যাংকে টাকা রাখবো? তাহলে সিদ্ধান্ত নিতে হবে এফবি বের করে। এটার এফবির সূত্র আশা করি তোমরা নিজেরাই বুঝবা, এটাই এম আসবে। এফবি বের করে যেটা এফবি বেশি হবে সেটা সাপোর্ট করে দিবা। আশা করি ক্লিয়ার। আর যদি উল্টা হয় বিষয়টা, উল্টা হচ্ছে যে আমাকে বলা হলো 5 বছর পরে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। আমি 20,000 টাকা লিখলাম। কয় টাকা লিখলাম? 5 বছর পরে আমাকে 20,000 টাকা দিবে। এ ব্যাংকেও যে টাকায় রাখি সেও 20,000 দিবে, বি ব্যাংকে যে টাকা রাখে সেও 20,000 টাকা দিবে। এবার কন্ডিশনগুলো উল্টা। আমাকে 5 বছর পরে 20,000 টাকা দিবে বলে দিছে আজকে। তার মানে এই যে 20,000 টাকা, এটা তো আজকের টাকা না, 5 বছর পরের টাকা। 5 বছর পরের টাকা মানে ভবিষ্যৎ মূল্য। আমার প্রেজেন্ট ভ্যালু বের করে সিদ্ধান্ত নিতে হবে। কি বের করতে হবে? প্রেজেন্ট ভ্যালু বের করে সিদ্ধান্ত নিতে হবে। তো যেটার প্রেজেন্ট ভ্যালু কম হবে সেটা সাপোর্ট করব। আমরা যদি একই মানে জিনিস দুইটা দোকান থেকে কিনি, যে দোকান আমাকে কম টাকা জিনিসটা দিবে আমি ওইটাতে কিনবো। যে ব্যাংকে আমার টাকা কম রাখতে হবে সেই ব্যাংক থেকে আমি সেই ব্যাংকে আমার টাকা জমা রাখবো। যেহেতু 5 বছর পরে এই এ ব্যাংকও 20,000 দিবে, বি ব্যাংকও 20,000 দিবে, তাহলে কোন ব্যাংকে আমি টাকা রাখবো প্রেজেন্ট ভ্যালু বের করে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু বের করার সময় সিদ্ধান্ত নিতে হবে কোন সূত্রে বসে? এফবি ভাগ 1 প্লাস আই পাওয়ার এন, এ ব্যাংকেরটা। এই সিদ্ধান্ত নিতে হবে। আর বি ব্যাংকের সূত্র সেম, একটু ভিন্নতা আছে, সেটা হলো 1 প্লাস আই ভাগ এম পাওয়ার এম গুণ এন, এম গুণ এন। এটা হলো কোন ব্যাংক? বি ব্যাংকের। এই ক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট ভ্যালু বের করো। দুইটাই কি বের করো? প্রেজেন্ট ভ্যালু। দুইটাই প্রেজেন্ট ভ্যালু। যেটার সুদের হার কি হবে, যেটার টাকার পরিমাণ কম হবে সেইটা আমি সাপোর্ট করবো। আর আগেরটার ক্ষেত্রে যেহেতু 5 বছর পরে কত পাবো সেটা বলে নাই, যেটা টাকা বেশি হবে সেটা সাপোর্ট করবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার।
যদি মাসিক 1% সুদের হার হয় তাহলে EAR কত হবে? তাহলে এটা আমরা কি করব? মাসিক 1%, তাহলে 1 ভাগ বাৎসরিক কত? 1% কে 12 দ্বারা গুণ করলে কত হবে? 12% হবে। কত পার্সেন্ট? 12%। তাহলে উপরে কি হবে? 1.2 নিচে 12 পাওয়ার কত? আমি সূত্র না বসিয়ে সরাসরি বসাইলাম 12 - 1 × 100। মানে হিসাব নিকাশ করবা। যদি বলে যে সাপ্তাহিক 1% তাহলে বছরে হবে কত? 52%। সেই ক্ষেত্রে আমরা কি করব? 1 প্লাস 0.52 ভাগ 52 পাওয়ার কত? 52 বসায় -1 করবে ইন্টু 100 করবে। ত্রৈমাসিক বলে আশা করি প্রকৃত সুদের হার, সরল সুদ এই সবগুলাই তোমরা বের করতে পারবা। তারপরে বোর্ডের যদি কিছু অঙ্কগুলা যদি দেখে রাখতে কমপক্ষে একটা বোর্ডের অঙ্ক 24 সালের অঙ্কটি দেখতে পারো। অঙ্ক সহ আলোচনা করতে গেলে হয়তো সময় বেশি লাগবে। আমি যদি যত তাড়াতাড়ি পারি সে আলোচনা কমাবো। এই যে দেখো, জনাব আব্দুল আলিম একটি বাণিজ্যিক ব্যাংক হতে 6 বছরে টাকা দ্বিগুণ হয় বলেই জানতে পারলেন। ভালো কথা। তিনি ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% সরল মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। আমরা জানি সরল মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। সঞ্চয়পত্র ক্রয় করলে আসল টাকার উপর বারবার সুদ পাওয়া যাবে। প্রথম প্রশ্ন হইল, জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি প্রক্রিয়া ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা 6 বছরের জন্য 13% সুদের হার হলে এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে আমি মনে করি না। দ্বিতীয়টা, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। এই যে সে ব্যাংকে টাকা না রেখে বন্ধুর কোথায় 13% সরল মুনাফায় কি করলো? যদি ব্যাংকে টাকা রাখতো দ্বিগুণ হইতো। ব্যাংকে টাকা রাখলে কি হইতো? দ্বিগুণ হইতো। তাহলে এই 6 বছর পরে সে কত টাকা পাইতো? 6 বছর পরে সে 2 লাখ টাকা 4 লাখ টাকা পাইতো বরাবর। ব্যাংকে তো ওটাই বলছিল। বাট বন্ধুর পরামর্শে কিনলো, সঞ্চয়পত্র কিনলো। সঞ্চয়পত্র কেনার কারণে সে যে কত টাকা পাবে সেই জিনিসটা আমার একটু বের করে নিতে হবে। যে সুদ বইয়ে যেটা করছে আসলে ঠিক না বিষয়টা। আমাদের বের করতে হবে সরল মুনাফা যেহেতু প্রেজেন্ট ভ্যালু ইন্টু আই ইন্টু এন। আজকে রাখছি কয় লাখ টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপর আমাকে 13% সুদ দিবে। প্রতি বছর আসল টাকার উপর সুদ দিবে এবং 6 বছর পর্যন্ত সুদটা দিবে। 2 লাখ টাকা হবে, 2 লাখে 13% হবে 26,000, 26,000 টাকাকে 6 দ্বারা গুণ করলে 636, সাথে 3, 6 দুগুণে 12 আর 3 কত? 15। অর্থাৎ 1,56,000 টাকা আসছে। 3 লক্ষ কত টাকা আসছে? 56,000 টাকা আসছে। আমি যদি বন্ধুর পরামর্শ অনুযায়ী সঞ্চয়পত্র কিনি ভবিষ্যতে সরল সুদে আমি পাবো কত টাকা? 3,56,000 টাকা। আর ব্যাংকে রাখলে আমি পাইতাম 4 লাখ টাকা। তাহলে আমার বন্ধুর পরামর্শ কিনা যৌক্তিক না। ব্যাংকে টাকা রাখা আমার জন্য লাভজনক। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবারে তোমাদের একটু সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা প্রশ্ন পড়ি, এরপরে আমি অন্য অধ্যায়ে চলে যাব। জনাব ফরহাদ হোসেন তার সঞ্চিত 10 লাখ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান। ভালো কথা। কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হবে, 10 লাখ হলে 20 লাখ হবে, এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লাখ টাকা আয়ের নিশ্চয়তা পাওয়া গেছে। আবার বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। 1 নম্বরের প্রশ্ন ছিল, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদ হোসেনের আর্থিক ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। 10 বছরে 10% করলে যত টাকা হবে আমরা সিম্পল যে আমরা চক্রবৃদ্ধি যে সূত্র বসাই সেটা বসায় দিব, কোনো সমস্যা নাই। 10 বছরের জন্য এটা গ নাম্বারে বের করো, সিম্পল হিসাব নিকাশ। দ্বিতীয়টা বলছে বিনিয়োগের জন্য জনাব ফরহাদ হোসেনের কোন ক্ষেত্রটি ইতিবাচক বাছাই করা উচিত? উভয়ের পক্ষে যুক্তি দাও। মানে কোনটা নিবে, কেন নিবে এই যুক্তি দিতে হবে। এই প্রেক্ষাপট হলো আমরা জমিটা যদি আমি কিনি আমার কি হবে? জমি কিনলে আমার এই অল্প সময়ের মধ্যে, সময় বলতে কতদিন? অল্প সময়। সেটা হলো তোমার জমির দাম 10 লাখ হয়ে যাবে 20 লাখ। জমি ক্রয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কত হবে? 20 লাখ টাকা হবে, আবার অতিরিক্ত 2 লাখ টাকা মুনাফা হবে।
মোট কয় লাখ টাকা? 22 লাখ টাকা। কিন্তু ব্যাংকে রাখলে আমার 10 বছর পরে দ্বিগুণ হবে, কিন্তু 8 বছর পরে কত হবে? সেই ক্ষেত্রে আমার অবশ্যই ফিউচার ভ্যালুটা বের করে নিতে হবে। প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার হলো n। কয় লাখ টাকা রাখছি? 10 লাখ টাকা। সুদের হার কত পার্সেন্ট? 10%। কয় বছর? 8 বছর। যেহেতু জমিটা 8 বছরে ক্লিয়ার হবে, এই ব্যাংকের ক্ষেত্রে 8 বছর হিসাব করলে কত আসে জানো? 21 লাখ সামথিং আসে। 21 লাখ কত আসে হিসাব করা হয়েছিল? 21,43,600 টাকা আসে। ব্যাংকে 8 বছর গেলে এই টাকাটা আসে। বাট জমি কিনলে 22 লাখ টাকা হয়। তাহলে জমি কিনা আমার জন্য লাভজনক হবে, সিদ্ধান্ত এইভাবে নিবা। আশা করি কার্যকরী সুদের হার, জমি কিনার এই ২ টা প্রেক্ষাপটই তোমরা পারবা। এটা নিয়ে সমস্যা আর আমি আর দেখতেছি না। হ্যাঁ, নিজেরা আশা করি পারবা। এবার আমি অর্থের যে অধ্যায়টা আছে, ঝুঁকি ও নিশ্চয়তা, এটা থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, বা একটা বা দুইটাও থাকতে পারে। আশা করি এটা পারবা। ঝুঁকি ও নিশ্চয়তা। ঝুঁকি প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াটাই হলো ঝুঁকি। অন্যভাবে বলা যায়, অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশকে ঝুঁকি বলা হয়, রিস্ক। অনিশ্চয়তা কি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। এমন সম্ভাবনাকে গাণিতিকভাবে যদি প্রকাশ করা না যায় তাকে বলা হয় অনিশ্চয়তা। যেমন ভূমিকম্প হওয়ার কারণে দালান ভেঙে যাবে, এটা কি হিসাব করা সম্ভব? অনেক লোক মারা যাবে, আহত হবে, এই ঘটনা ঘটতেও পারে, বাট এটা কি প্রোটেকশন করা সম্ভব না, কন্ট্রোল করা সম্ভব না কোনোভাবে, সেটাকে বলা হয় অনিশ্চয়তা। মূলত আমরা বুঝতে পারছি ঝুঁকিটা হলো যেটা কন্ট্রোল করা যায়, ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, প্রশমন করা যায়, কমানো যায়। কিন্তু অনিশ্চয়তায় কিচ্ছু করা যাবে না। এটা হবে কিনা সেটাই জানি না, হইলেও কিছু করা যাবে না। ব্যবসায় প্রতিষ্ঠানের দিকে ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি বিষয়টা আগে মূল বিষয়টা বুঝতে হবে। না বুঝে যদি আন্দাজি লেখো, ফিনান্সে নাম্বার পাওয়ার কথা না, কোনো নাম্বার পাইবে না যদি সঠিক মতো না লিখো। ব্যবসায়িক ঝুঁকি হলো কোম্পানি যে দৈনন্দিন কার্যক্রম আছে, কাঁচামাল ক্রয়, বেতন প্রদান, অন্যান্য যে ব্যয় আছে কোম্পানি পরিচালনা সংক্রান্ত যে ব্যয়গুলা, সেই দৈনন্দিন ব্যয় করতে না পারলে যে অক্ষমতা সৃষ্টি হয়, সেটা হলো ব্যবসায়িক ঝুঁকি। তো আর্থিক ঝুঁকিটা কি? যে কোম্পানি ঋণ বেশি সেই কোম্পানির ঝুঁকিও বেশি, মুনাফাও বেশি। সেজন্য এই কোম্পানির যদি দীর্ঘমেয়াদী দায় পরিশোধের অক্ষমতা হয়, তাহলে কিন্তু যারা ঋণ প্রদানকারী তারা কিন্তু আইনের আশ্রয় নিবে, কোম্পানি দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। মূলত দীর্ঘমেয়াদী দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়, বিষয়টা একটু মনে রাখলে হবে। এটি বহিঃস্থ উৎস থেকে অর্থায়নের ফলে সৃষ্টি হয়। যে প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেশি। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। মূলত দীর্ঘমেয়াদী দায়, বিষয়টা আশা করি ক্লিয়ার। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে তার সুদের হারের ঝুঁকি। সুদের হার পরিবর্তন হলে বিনিয়োগের দাম ওঠানামা করে। যেমন সুদের হার যদি বেড়ে যায়, মার্কেটে আমরা এখন আমি যে বিনিয়োগটা করছিলাম সেটা 8% বিনিয়োগ করছি। বন্ড কিনছে 8%, 10 লাখ টাকা বা 1 লাখ টাকা বন্ড কিনছে, 8% সুদ পাবো। মার্কেটে এবার অন্য কোম্পানি বন্ড বিক্রি করছে 10% সুদে। তাহলে মানুষ কি করবে? ওই 10% বন্ডটা কিনবে, আমার বন্ডটা সে কিনবে না। আমি যদি এখন এটা বিক্রি করে বলে ওইটা কিনবো, এটা কেউ কিনবে না এখন। তার মানে সুদের হারের যদি মার্কেটে সুদের হার বেড়ে যায় তাহলে আমার বন্ডের দাম কমে যাবে। আর যদি আমার বন্ড মার্কেটে হচ্ছে 7% আর আমি তো কন্ট্রাক্ট করে ফেলছি 8 বছরের জন্য 8% করে সুদ নিব, এবার মার্কেটে যদি 7% সুদ হয় তাহলে আমি যদি এই বন্ডটা বিক্রি করি, মানুষ হুমড়ি খেয়ে কিনবে আমার বন্ড। তার মানে সুদের হারের কারণে আমাদের বিনিয়োগে কি করে দরদাম করে, উঠানামা করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা না এটা আমি বলে দিলাম তো। হ্যাঁ, সুদের হারের উঠানামার কারণে এই যেসব বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করি, তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। সুদের হার বাড়লে এসবের বাজার মূল্য কমে, সুদের হার কমলে বাজার মূল্য বাড়ে। এটা হলো বিপরীতমুখী সম্পর্ক, মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। তারল্য সৃষ্টিটা কি? বিনিয়োগকারী অর্থ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর প্রয়োজন মতো যদি বিক্রি না করে যুক্তিসঙ্গত মূল্যে যদি বিক্রি করতে না পারে, তাহলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। আশা করি এতটুকু ক্লিয়ার। তারল্য ঝুঁকি, সুদের হারের ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হলো আর্থিক। 4টা ঝুঁকি নিয়ে আলোচনা করছি। এটা থেকে একটা মূলত কাজ করতে হয়, আদর্শ বিচ্যুতি বের করতে হয়। তো গড় আয় বের করা তো সহজ, মোট আয় থেকে আমরা বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় আয় পেয়ে যাব।
আদর্শ বিচ্যুতি হলো সামেশন মানে যোগফল আই মাইনাস গড় আই ভাগ n মাইনাস 1 বর্গমূল করে দিলে আদর্শ বিচ্যুতিটা চলে আসবে। আদর্শ বিচ্যুতি যে কোম্পানির বেশি সেটার ঝুঁকি বেশি, আদর্শ বিচ্যুতি যে কোম্পানির কম সেটা ঝুঁকি কম। যদি বলা হয় কম্পারেটিভ দুইটা কোম্পানির মধ্যে কোনটা ভালো, তো যেটার আদর্শ বিচ্যুতি কম সেটা আমরা সাপোর্ট করব। বাট কোনো বিনিয়োগকারী যদি বেশি মুনাফার প্রত্যাশা করে, তার জন্য সাজেশন হলো যেটা আদর্শ বিচ্যুতি বেশি তাকে সেটা বলতে হবে, কারণ আদর্শ বিচ্যুতি বেশি মানে রিস্ক বেশি, সে রিস্ক বেশি নিবে, ইনকামও বেশি করবে, তাহলে তাকে ওইটাতে প্রমোট করতে হবে, ওইটাতে সাপোর্ট দিতে হবে, পরামর্শ ওইটাতে দিতে হবে। তারপরে কিছু কাজ করতে হবে। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের যে বক্সটা, এই বক্সের যে এই শব্দগুলা এদিক তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা যদি লিখতে না পারো অঙ্কটা কিন্তু করে দিতে পারবা না। তাহলে প্রথমে বছর লিখবে, এটা কারো সমস্যা হবে না। বছরটা লিখে সবগুলা বছর লিখবা, লেখার পরে আয় লিখবা, প্রশ্নে যেমনি আছে এমনি উপরে পার্সেন্টেজ দিবা, ভিতরে ইন্ডিভিজুয়ালি পার্সেন্টেজ দেওয়া লাগবে না, সবটা যোগ করে ওই জায়গায়। এই যোগফলকে গড় আয় মানে মোট বছর সংখ্যা দ্বারা ভাগ করলে, যোগফলকে বছর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় আয় পেয়ে যাবে। এই গড়টাকে ফিল আপ করতে হবে, গড় আয়, গড় থেকে ব্যবধান, আয় থেকে গড় মাইনাস করে যে টাকাটা হবে, এই প্রত্যেকটা বছরে যে আয়টা হয়েছে, আমি যে গড় যে মানটা পাইছি, প্রত্যেকটা আয় থেকে গড় আয়টা মাইনাস করলে যে টাকা হবে সেটাই গড়ে লিখবো। লিখার পরে এটা আবার বর্গ করে এই গড়ে লিখবো। এই গড়ে কোনো মাইনাস ফিগার হলে বর্গ করলে কোনো মাইনাস ফিগার হবে না, সবগুলা প্লাস হয়ে যাবে, কারণ দুইটা মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস হয়। ব্যবধানে বর্গের যোগফল এই গড়টা লিখতে হবে। লেখার পরে ব্যবধানে বর্গের গড়, এই যোগফল যে পাইছি এই যোগফলটা লিখবো উপরে, n মাইনাস 1 ভাগ করে এটা লিখবো এই জায়গায় গড়। এই যে গড়ের মানটা আসছে সেটা আদর্শ বিচ্যুতি মানে কি, এই যে ব্যবধানের মানটা আসছে সেটাকে আমি যদি পার্সেন্টেজ করে রুট ওভার করে দিই, তাহলে আমার উত্তরটা চলে যাবে পার্সেন্টেজ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই অঙ্ক তোমরা নিজেরা পারবা। তবে একটু আমি বলে দিই শুধু, মনে করো কোনো এক বছরে আয়ের হার হলো কত পার্সেন্ট, মাইনাসে 4%, গড়ের হার হলো কত 10%। তাহলে যখন এই বছরে আসবা মাইনাসে 4, মাইনাসে 10 তো মাইনাস করতে হবে, তাহলে তোমার কি হবে মাইনাসে 14% হবে, মানে 14 হবে, মাইনাসে 14 হবে, মনে রাখতে হবে বিষয়টা ক্লিয়ার। ধরো গড় হলো 10%, মাইনাসে কোনো বছর লাভ না করে লস হয়েছে, তাহলে এটা তো আগের থেকে মাইনাস, আবার মাইনাসের 10, মাইনাসে 14 হবে, বর্গ করার পরে এই মাইনাস আর থাকবে না, 196 প্লাসের হয়ে যাবে সবগুলা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আদর্শ বিচ্যুতির অঙ্ক নিজেরা পারবা। ষষ্ঠ অধ্যায় হলো মূলধন, ষষ্ঠ অধ্যায় হলো মূলধন আয় ব্যয় প্রাক্কলন। এটা মূলত মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই অধ্যায়ের সাহায্যে। এটাতে অনেকগুলা সূত্র ব্যবহার আছে, 4টা 5টা, ইন্টারে গেলে অনেকগুলা পাইবা, এই জায়গায় বেশি না, দুইটার অপশন তোমাদের, দুইটা ফরম্যাট এই জায়গায় ইউজ করা হবে। গড় মুনাফার হারের ভিত্তিতে সিদ্ধান্ত, পেব্যাক সময়ের ভিত্তিতে সিদ্ধান্ত। পেব্যাক সময় হলো আমার নির্দিষ্ট পরিমাণ যে বিনিয়োগ করলাম টাকা, সেই টাকাটা কত বছরের মধ্যে ফেরত আসবে, সেটার নাম হলো পেব্যাক সময়। কিছু ওয়ার্কিং আছে, ওয়ার্কিং গুলা করতে হবে। গড় মুনাফার হার বের করতে হবে মূলত। আমরা যদি প্রত্যাশিত মুনাফা থেকে গড় মুনাফা বেশি হয় তাহলে ভালো করব, সাপোর্ট করব। দুইটা কোম্পানির মধ্যে যেটা গড় মুনাফার হার বেশি হবে সেটা সাপোর্ট করব। গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে গড় মুনাফার হার এটা পার্সেন্টেজে আসবে, উত্তরটা শেষ। আর গড় বিনিয়োগটা তো বের করতে হবে, তাহলে প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাংশের মূল্য ভাগ 2, এটা হলো গড় বিনিয়োগ। কোনো মেশিন কিনে এই মেশিনের পিছনে যে সংস্থাপন ব্যয় হয়, মেশিন আনতে যদি পরিবহন খরচ হয়, যত ধরনের ব্যয় হবে মেশিনের পিছনে সবগুলা যোগ করে দেন ভগ্নাংশের মূল্য হলো কোন সম্পত্তি ব্যবহার করার শেষে যে টাকাটা বিক্রি করে পাওয়া যায় সেটার নাম হলো ভগ্নাংশের মূল্য। ভগ্নাংশের মূল্য প্রাথমিক বিনিয়োগের সাথে যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পাবো। এই জায়গায় বার্ষিক অবচয় লাগবে অর্কিনে। বার্ষিক অবচয় বের করার জন্য প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল, যত বছর ইউজ করবো, তাহলে প্রত্যেক বছর বার্ষিক অবচয়টা পেয়ে যাবো। যদিও অবচয়ের কথা না বলে তাও এই পদ্ধতিতে অবচয়ের আমরা বের করবো। পেব্যাক সময় যদি প্রত্যেক বছর টাকাটা সমান হয়, যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, তাহলে বিনিয়োগের টাকাকে নগদ আন্তঃপ্রবাহ দ্বারা ভাগ করলে ডাইরেক্ট চলে আসবে, কোনো বক্স টক্স করা লাগবে না, সবচেয়ে সহজ। এত সহজটা হয়তো পরীক্ষায় থাকবে না, তাও জেনে রাখো এমসিকিউতে যদি আসে। প্রত্যেক বছর 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, প্রত্যেক বছর 20,000 টাকা ইনকাম করছে, আসল টাকা উঠতে কয় বছর লাগবে? 1 লাখকে 20,000 দ্বারা ভাগ করো, 5 বছর লাগবে, সিম্পল সহজ। আর এক বছর 20,000, আর এক বছর 22,000, আর এক বছর 25,000, আর এক বছর 30,000, তাহলে কিন্তু ওই যে চার্ট আমরা যেটা করে অভ্যস্ত ওইটাই করতে হবে। যদি এই বছর অর্থের সময় মূল্য এই মূলধন বাজেটিং অধ্যায়টা ইন্টারে যেভাবে করা হয় সেভাবে দিছে, কিন্তু যেহেতু তোমরা আগের বই থেকে করছো, আগের বই অনুযায়ী প্র্যাকটিস করো, ওইভাবেই করো, নতুন ভাবে আর করা দরকার নেই। গড় নিট মুনাফা, মোট বার্ষিক মুনাফাকে গড় বছর সংখ্যা দ্বারা ভাগ করো, গড় নিট মুনাফা পেয়ে যাবা। তারপর নগদ আন্তঃপ্রবাহ যদি বের করতে বলে, অঙ্কের মধ্যে নিট মুনাফা দেওয়া থাকে, তাহলে আমরা নিট মুনাফার সাথে বার্ষিক অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবো। কোনো অঙ্কে যদি নিট মুনাফা দেওয়া আছে কিন্তু নিট মুনাফা লাগবে, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, নগদ আন্তঃপ্রবাহ থেকে বার্ষিক অবচয় বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাবে। আশা করি এটুকু ক্লিয়ার, এটি নিয়ে সমস্যা হবে না।
কিছু চার্ট আছে কাজ করতে হবে, যেমন নিট মুনাফা, এটা বিক্রয় কর অবচয় কর পূর্ব মুনাফা, বিক্রয় থাকতে পারে অথবা কি থাকতে পারে, অবচয় ও কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা। আমরা অবচয় কর পূর্ব মুনাফাও থাকতে পারে, বিক্রয় থাকতে পারে, যেটা থাকবে সেটাতে শুরু করবা, তারপরে চলতি খরচ বাদ দিবা, বিক্রয়ের পর অনেক সময় পার্সেন্ট বলতে দিতে বলে, আর অবচয় ডাইরেক্ট ওই যে হিসাব করে আসছে অবচয় লিখবা, প্রতি 4-5টা বছর হইতে পারে, যতগুলো বছরের বরাবর টাকাগুলো লিখতে থাকবা। আর স্থায়ী খরচ থাকলে সেটাও দিবা, না থাকলে দিবা না। বিক্রয় থেকে এই খরচগুলা 3টা খরচ বাদ দিলে যে টাকা হবে তার নাম হলো করযোগ্য মুনাফা বা ক্ষতি। সেই করযোগ্য মুনাফা থেকে কর বাদ দিতে হবে, কর বাদ দিলে যে টাকা হবে তার নাম হলো নিট মুনাফা। যদি একই অঙ্কে বলে গড় মুনাফা বের করো, তাহলে এই পর্যন্ত আমার অঙ্ক শেষ। যদি ওই অঙ্কে বলে যে নগদ আন্তঃপ্রবাহ বের করো, তাহলে এতটুকু কাজ করেও আমার কি করতে হবে, নগদ আন্তঃপ্রবাহ লিখতে হবে, উপরে লিখবো হেডিং দিব নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। নগদ আন্তঃপ্রবাহ পাইলাম, ওই নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবো। পাওয়ার পরে পেবেক সময় নির্ণয় করতে বললে আমরা কি করব, যদি বলে নিট মুনাফা দেওয়া আছে, তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবো। নগদ আন্তঃপ্রবাহ পাওয়ার পরে যে কাজটা করতে হবে, বছর লিখবো, বার্ষিক নগদ প্রবাহ লক্ষ টাকা, আর এই যে টাকার পরিমাণ লক্ষ, লক্ষ লিখতে 5টা শূন্য লাগে, ধরো 5 লক্ষ, তুমি শুধু 5 লিখলে হবে, ব্র্যাকেটে লিখবে কি লক্ষ টাকা। আর একটা বিষয় মনে রাখো, যদি 90 লাখ থাকে, একটা অঙ্ক আছে এই ধরনের 90 লক্ষ, আর বাকিগুলো আছে 2.4 কোটি, এইভাবে আছে, দুইটা কিন্তু সেম ফিগারে নাই, যে কোনো একটাকে একই কনভার্ট করে নিয়ে আসতে হবে, একই জায়গায় নিয়ে আসতে হবে। যদি এটাকে কোটি বলো তাহলে দশমিক সামনে দিতে হবে, দশমিক ফ্র্যাকশন না দিয়ে এই কোটিগুলাকে 100 দ্বারা গুণ করো, 2.4কে 100 দ্বারা গুণ করলে 240 লক্ষ, তার মানে 2 কোটি 40 লাখ, 2.4 কোটি মানে কি 240 লক্ষ। এটাকে যদি আমি 100 দ্বারা গুণ করি কি লিখবো, তখন 240 এভাবে লিখলে হবে। আর ওই জায়গায় আমি যদি লক্ষ টাকা লিখে দিই শুধু, তাহলে আমরা 2.4 না লিখে কি লিখবো, 240 লিখবো। অর্থাৎ 5টা শূন্য লেখা দরকার নাই, 5টা শূন্য লিখলে এই 5টা ঘর শূন্য ধরবে না, লাখ লিখলে 5টা শূন্য লাগে, তুমি 5টা শূন্য কম লিখলেও হয়ে যাবে, এই একটা মেনটেন করো শুধু। আর হাজার থাকলে হাজার যা আছে তাই লিখবো, হাজার আর ফ্র্যাকশন করার দরকার নাই, হাজারটা রাখতে পারো। বছর বার্ষিক নগদ প্রবাহ লক্ষ টাকা, ক্রমজিত বার্ষিক নগদ প্রবাহ। তো এই হিসাবটা তো আশা করি সবাই পারবা, তাই না? আমি যদি বছর ইচ্ছা মতন একটা বসাই, ধরো 1 0 2 3 4 দিলাম, প্রথম বছর 100, এটা নেগেটিভ, তাহলে এদিকে ওই 100 কি হবে, নেগেটিভ। আমি টাকাগুলো ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি, পরে তোমরা নিজেরা হিসাব নিকাশ করে নিও। এদিকে টাকা এবার আসতেছে, প্রথম ফিগারে আমার টাকা গেল 100 কোটি, 100 লাখ টাকা, 100 লাখ মানে 1 কোটি টাকা গেছে। এরপরে আমার টাকা আসতেছে, প্রথম বছর ধরো ওই 40,000 টাকা, 40 লাখ আসলো। 100 লাখ বহুত লাভ, এত লাভ তো হয় না, 100 কোটি এত লাভ হয় না নর্মালি। দিয়া দিছি কাটাকাটির দরকার নাই, পরে কমাই দিলাম 20, তারপরে মনে করো 35, সর্বশেষ এই ধরো 25। এবার কি হবে, ক্যালকুলেটর যে কাজটা তোমরা করতে পারো সহজ, ঝামেলা করবা না কিন্তু। আগে ক্যালকুলেটর -100 লিখবা, +40 দিবা, তোমার কি আসবে জানো, -60 আসবে। -60 কিন্তু আছে, কাটা লাগবে না, -60 প্লাস দিবা কত, 20, তোমার এই জায়গায় আসবে কত জানো, -40। রাইট কিনা, 40 গুলো 60, 60 থেকে 20 হলে 40, এবার আসছে কত, 35। আবার ক্যালকুলেটর মাইনাস কিন্তু অলরেডি আছে, প্লাস দিবা 35, তোমার আসবে কত, -5। এবার তোমার শেষ বছরে এসে চাপ দিবা, তোমার এই -5 কিন্তু ক্যালকুলেটরে আছে, আবার প্লাস দিবা 25, তোমার আসবে কত, 20। তার মানে তোমার সর্বশেষ নেগেটিভটা কোন বছর, সর্বশেষ নেগেটিভটা হলো 4 বছর। এবার ওই পেবেক সময়ে যে সূত্রটা বসাইতে হয়, পেবেক সময়ে যে সূত্রটা বসাইতে হয়, সূত্র আমাদের এখন মিনিং লিখতে হয় না, আগে কিন্তু একটা মিনিং ছিল, এটা আর এখন তোমাদের দেখারই দরকার নাই। যখন তুমি পেবেক সময় লিখতে যাবা, এই অঙ্কটা বক্সটা করে পেবেক সময় আমি একটা লামসাম টাকা বসাই দিচ্ছি। আগে লিখবা কত, আগে লিখবে এই যে 3টা জিনিস মনে রাখতে হবে, সর্বশেষ নেগেটিভ, সর্বশেষ নেগেটিভ কোন বছর, এই বছর, সর্বশেষ নেগেটিভ উপরে বসবে। এরপরে সর্বশেষ যে বার্ষিক নগদ প্রবাহ এটা নিচে বসবে, নেগেটিভের পরের বছর যে বার্ষিক নগদ প্রবাহ সেটা নিচে বসবে, আর সর্বশেষ নেগেটিভ যে বরাবর বছরটা এটা শুরুতে বসবে। এই 3টা জিনিস মনে রাখবে, এদিকে উপরে এদিকে উপরে, দেখা যায় তো। সামনে কত লিখবা, 3 লিখবা, প্রথমে 3, সর্বশেষ নেগেটিভ 5, আর নিচে কত, 25, এটা হলো বছর। 3
তাহলে আসছে কত 0.2 0.2 আমরা 3.2 বছর 3 বছর থেকে একটু বেশি সময় লাগবে আসল টাকা উঠে আসবে। আয়ুষ্কাল থেকে যদি বেশি হয় কম্পারেটিভলি দুইটা কোম্পানির মধ্যে যেটার পেব্যাক কি হবে, দুইটা কোম্পানির মধ্যে যেটার পেব্যাক কম হবে সেটাকে সাপোর্ট করবে। আর যদি সিঙ্গেল ভাবে একটা কোম্পানিকে সাপোর্ট করতে বলে আয়ুষ্কাল যদি 4 বছর হয় তাহলে এই কোম্পানি সাপোর্ট করা যাবে। আয়ুষ্কাল যদি 3 বছর হয় তাহলে এই কোম্পানি সাপোর্ট করা যাবে না। অর্থাৎ আয়ুষ্কালে যত তাড়াতাড়ি টাকা উঠে আসবে সেই কোম্পানি তত ভালো হবে। এই বেসিক আলোচনা একটু করার পরে আশা করি তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, পারবা। এই ভিডিওটা সবটুকু দেখো। আল্লাহ হাফিজ। অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, একটু অঙ্ক দেখে যাবা। আমি মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা হবে। সব আলোচনা হয়েছে। আর থিওরিটিক্যাল পড়াশোনা তো করেই রাখছো, একদিনে তারপরে শেষ কিছু করতে পারবো না। যা পড়ছে এদিকে শুধু রিভাইজ দাও। আল্লাহ হাফিজ। কি করছি?